আসসালামু আলাইকুম। আমি মোজাম্মেল হোসেন সায়েম। ছোটবেলায় আমার বোঝার বয়স হওয়ার পরে আমার বাবাকে সামনে পাই নাই। সংসারটা ভেঙে যাওয়া টাইপ হয়ে গেছিল আমার মায়ের সাথে। আস্তে, আস্তে যখন আমি বড় হতে লাগলাম তখন আমাদের ডিসট্যান্স শুরু হয়ে গেল। আরো দূরত্ব বেড়ে গেল। ওই টাইমে আমরা গ্রাম থেকে এসে গাজীপুরে থাকা শুরু করছিলাম। আমার বাবার চেহারা আমার মনে নাই। একসময় বড় তো হলাম কিন্তু বাবা নামের বটগাছের যে ছায়া প্রয়োজন হয় সেটা আমি আসলে পাই না। আমার মা আমাদের ভালোর জন্যই তখন আরেক জায়গায় বিয়ে বসে। বিয়ে বসার পরও ওনার ওই সংসারটাও খুব বেশি ভালো যাচ্ছিল না। আমার বাবার সাথে ঠিক যে কারণে আমার মায়ের ছাড়াছাড়ি হয়েছিল ওই ব্যক্তির ক্যারেক্টারটাও সেম ছিল। তো আমার মা যখন বিয়েটা করে তখন আমার বয়স ৮-৯ বছর। আমার বড় ভাইয়ের বয়স তখন ১৪-১৫ বছর হতে পারে। আমার মা মানে এমন একটা সিচুয়েশনে পড়ে গেছিল যে না পারতেছে ওনাদেরকে ছাড়তে, না পারতেছে আমাদেরকে ফেলে দিতে। কিন্তু উনি আমাদেরকে আগলে রাখছেন। এরপর আস্তে, আস্তে আমার ছোট বোন আসলো। ছোট বোন আসার পরেই আমার ছোট বোনের যে বাবা, ওনার আচরণ দিনকে দিন আরো খারাপ হতে থাকে। এমন এক পর্যায়ে যায় তার আচরণ যে সংসারটা এক পর্যায়ে ভেঙে যাওয়ার উপক্রম। তো ওই টাইমে উনি আমাদেরকে গাজীপুরে রেখে কোথাও একটা চলে যায়। আমরা খোঁজখবর নিতে পারতেছিলাম না। তো আমার মায়ের সাথে যখন ওনার বিয়ে হয় কিছুদিনের মধ্যে আমার বড় ভাইও আমাদের থেকে আলাদা হয়ে যায়। যতদিন আমাদের সাথে ছিল ওর জন্য জরিমানা গুনতে হইতেছিল আমার মাকে। মানে এখানে একটা অঘটন ঘটায় আসতেছিল, ওইখানে একটা অঘটন ঘটায় আসতেছিল। প্রত্যেকদিন একটা না একটা বিচার আসতেছিল। আজ অবধি সে আমাদের সাথে থাকার মতো আর কোনো কন্ডিশন তৈরি হয়নি। Most probably know me as Struggler Sam, and I would love to share with everyone these things. To fulfill your dream, you must dare to dream first and then give your 100% effort to make it happen. Because when you strive 100%, you will at least achieve 50 to 70%. আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে হোয়াট ওয়াজ দ্য পারপাস ফর কামিং বাংলাদেশ। উনি আমাকে বলতেছিল যে জব পারপাস। হোয়াট ইজ দ্যাট your favorite occasion in Bangladesh? উনি আমাকে অ্যান্সার করছিল যে Bangladesh's people's hospitality is very much appreciable. Don't judge a book by its cover. আমার মা ছোটবেলা থেকে বাসা বাড়ির কাজ করে অভ্যস্ত। ছোট বোনের বাবা যখন আমাদেরকে ছেড়ে চলে গেল তখন ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা এত খারাপ হয়ে গেল যে আমাদের বাসা ভাড়া পরিশোধ করাও কষ্ট হয়ে যেতেছিল। খাবো তো দূরের কথা। মা আমাদেরকে নিয়ে বের হয়ে গেল রাস্তায়। প্রায় ঘন্টাখানেক ঘোরাঘুরি করলাম আমরা একটা কাজের জন্য। আমার বয়স তখন খুবই অল্প। সকাল থেকে এই গুড়ি বৃষ্টি ছিল ওই দিন। যতটুকু এরিয়া ঘোরা যায় ততটুকু জায়গা উনি ঘুরলো আমাদেরকে নিয়ে একটু খাবারের খোঁজে, একটা কাজের খোঁজে। ঘুরতে এমন এক জায়গায় গিয়ে দাঁড়াইলাম যেখানে জঙ্গলের ভিতরের দিকে 2-3টা বাড়ি আছে। তখন অবশ্য মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সারাদিন আমরা না খাওয়া। ছোট বোন তো কান্না করতেছে ক্ষুধা জ্বালা। ছোট বোনের কান্না শুনে ওই বাড়ির যে মালকিন মহিলা উনি দরজা খুলে বের হয়ে আসছে। বলতেছে যে আপনারা কারা, এই বাচ্চা কাঁদতেছে কেন? তখন আমার আম্মা বলল যে ক্ষুধার জ্বালায় বাচ্চাটা কাঁদতেছে। উনি মায়া করে আমাদেরকে 1 প্লেট ভাত দিছিল। 3 জন মানুষ 1 প্লেট ভাত কিভাবে খাবো এটা তো বলা যায় না। আমার মা খায় নাই। আমাদের 2 ভাই বোনকে খাওয়াই দিয়েছে। যদিও পেট ভরে নাই, খুবই খারাপ অবস্থায় ছিলাম। ওই মহিলা বলতেছে যে আপনাদের তো কন্ডিশন খুবই খারাপ, এত খারাপ অবস্থার মধ্যে কই যাবেন? কাজ খুঁজতেছেন, এইদিকে তো গ্রামাঞ্চলের মতো অবস্থায় দিকে আপনি কাজ পাবেন না। আমরা ওই টাইমে যে বাসায় ছিলাম ওই বাসার ভাড়া 1600 টাকা ছিল। গাজীপুরে বাসা ভাড়া এমনিতে নর্মালি একটু কম, তো ওইটা আমাদের জন্য বেশি ছিল অনেক। উনি আমাদেরকে অফার করলো যে 700 টাকা বাসা ভাড়া, আপনি এই বাসায় উঠেন, ওই বাসা ছেড়ে দেন, আর আমি একটা কাজের ব্যবস্থা করে দিতেছি আমার পরিচিত এক বাড়িতে, ওইখানে কাজ করবেন। পরবর্তী মাসে আমরা গিয়ে ওনাদের ওই বাসায় উঠি। উনি যে কাজটা ঠিক করে দিছিল ওই কাজটা করেই মূলত আমাদের খাবার খাইতে পারতেছিলাম, ওই কন্ডিশনে আসি আর কি। 3 বেলার খাবারটা পাচ্ছিলাম আর কি। 6-7 মাস অতিবাহিত হওয়ার পর আমার ছোট বোনের বাবা আবার ফিরে আসে। উনি মাপ টাপ চায়, চেয়ে আবার সংসার শুরু করে, কিন্তু ওনার চরিত্রে কোনো পরিবর্তন আসে নাই।
একটা সময় গিয়ে আমরা ঢাকায় শিফট করি। ঢাকায় শিফট করার পর আমাকে ভর্তি করা হলো। স্কুলের নাম হচ্ছে নিউ আইডিয়াল স্কুল। ক্লাস 4-এ এসে ভর্তি হয়েছিলাম ঢাকায়, এবং ক্লাস 7-এ যখন পড়ি তখন থেকেই সংসারে ঝামেলা শুরু হয় আরো বেশি। তখনই ওনার সাথে আর কি সংসার শেষ। বাবার সাথে আমার মায়ের ছাড়াছাড়ি হওয়ার পর আমি আর পড়াশোনা কন্টিনিউ করতে পারিনি, এবং আমি পড়াশোনা ছেড়ে দিয়ে কাজে ঢুকে গেলাম। তো আমাদের হাজিরা ছিল, আমি যেহেতু ছোট আমাকে ধরা হয়েছিল 150 টাকা, আর আমার মা প্রাপ্তবয়স্ক দেখে ওনাকে ধরছিল 200 টাকা। 2011-12-র দিকে 350 টাকা হাজিরা পাইতাম। ওইটা দিয়ে স্বাভাবিকভাবেই সংসার চলার মতো ছিল না। আমার বেতন হয় আলটিমেটলি 4000 টাকা। ওই 4000 টাকাতেও আমার ঠিক পোষাইতেছিল না। এরপরে রাজমিস্ত্রি কাজে ঢুকি যখন, তখন আবার দিন হাজিরা ছিল 250 টাকা। একটু পরিশ্রমের ছিল, কিন্তু অন্তত ওই 4000 টাকা বেতনের চেয়ে ভালো ছিল আর কি। তারপরে আমার মার কাছে মনে হয় যে না, এখন আমার লেখাপড়াটা আবার করার সুযোগ আছে, তাহলে আমি এবার মাদ্রাসায় পড়বো, আমি কোরআনটা শিক্ষা করতে চাই অ্যাটলিস্ট। আরেকটা চিন্তা করছি, যেহেতু মাদ্রাসায় যদি আমি পড়ি আমার খরচ অনেক কম হবে, যেখানে বিনামূল্যে বাচ্চাদেরকে লেখাপড়ার সুযোগ দেওয়া হয়। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর কোরআনটা শিক্ষা করলাম, এবং কোরআন শিক্ষা করার পর আমার কাছে মনে হয়েছিল যে না, আমি মাদ্রাসার লাইনেই কিছু একটা করব, এবার আলেম মাওলানা কিছু একটা হওয়ার চেষ্টা করব। ওই সময় করোনা আসে। করোনা আসার পরপরই আমার পড়ালেখাটা ওইখানেও বন্ধ হয়ে যায়। করোনার কারণে 2-একটা বাসাবাড়ির কাজ করে উনি সংসারটা চালাইতেছিল। তখন আমার হাতে পুরাতন একটা ফোন ছিল। ফোনটা দিয়ে ফেসবুকে আমি চাকরি খুঁজতেছিলাম। আম্মু যে বাসাবাড়ি থেকে পুরাতন নিউজ পেপার আনতো, বিক্রি করার নিয়তে নিয়ে চলে আসতো। পেপারের কোনো একটা চ্যাপ্টারে থাকে নিয়োগ বিজ্ঞপ্তি, ওইখান থেকে আমি একটা কাজ খুঁজে বের করি। ঔষধ ফ্যাক্টরিতে চাকরি দেওয়া হয়, ভালো বেতন অফার করতেছে, 16,500, 17,000 এমন দেখাইতেছে। ঔষধ ফ্যাক্টরি চাকরি যেহেতু আমি কিছু না কিছু শিখতে পারবো, একজন কম্পাউন্ডার হিসেবেও যদি পরবর্তীতে কোনো ফার্মেসিতে চাকরি করি হয়তো আমার কাজে আসবে এই চাকরিটা। সেই চিন্তা করে ওনাদের কাছে গেলাম, বলতেছে 2000 টাকা জামানত লাগবে, এবং এটা উনি ফোনেও বলছিল, যার কারণে আমি সাথে 2000 টাকা নিয়ে গেছিলাম। আমরা ওইখানে প্রায় 10 থেকে 12 জন ছিলাম। 2000, 3000, 5000 যার কাছ থেকে যেমন পারছে আদায় করছে। 2.5 ঘন্টা বসে থাকার পর আমাকে ডাকলো, বলতেছে দেখেন, ঔষধ ফ্যাক্টরি যে চাকরিটা আপনাকে দিতে চাইছিলাম ওইখানে তো লোক এখন আর নিতেছে না, ফিল আপ হয়ে গেছে, আপনারা আমরা একটা সিকিউরিটির চাকরি দিয়ে দিব। তা আমি বললাম স্যার, এটা তো কথা ছিল না, আমি তো সিকিউরিটির চাকরি করার জন্য আপনাকে 2000 টাকা জামানত দেই নাই। একটা পেপার দিছিল যেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা, ওইখানে লেখা ছিল জামানতের টাকা যেটা দিচ্ছি ওটা অফেরতযোগ্য। তখন ওনাদের ব্যবহার আস্তে আস্তে রাফ হইতে থাকে। আমারে নিয়ে গেল সিকিউরিটির চাকরি করতেছিলাম। ম্যাক্সিমাম মাসে আমার বেতন দিত উনি 18 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 25 তারিখ। টোটাল বেতন ছিল 18,500। এখান থেকে আবার চার্জ কাটতো ওই যে কোম্পানি, 14,000 মতো পাইতাম। ফ্যামিলির কথা চিন্তা করে আমি সবকিছু মুখ বুঝে সহ্য করে যেতেছিলাম। করোনা প্যান্ডামিক প্রায় শেষের দিকে সবকিছু আবার স্বাভাবিক হইতেছিল। ওই কাজ থেকে আমি শিফট হই। এরপর ফুড পান্ডায় কাজ করলাম, মাঝে আরো কয়েকটা কাজ করছি। ফুড পান্ডায় যখন ঢুকলাম তখন তো ফুড পান্ডার কাজের নিয়ম হচ্ছে আমি যতগুলা ডেলিভারি দিব ওই বেসিসে ইনকাম। ডেলিভারি ম্যানেদের আসলে কষ্টটা একটু অন্যরকম। অনেক কাস্টমার এত খারাপ ব্যবহার করে যেটা আসলে বলার বাইরে। আমরা সারাদিন সাইকেল চালাইতাম। সাইকেল চালায় পায়ের অবস্থা এমন হয়ে থাকে যে একতলা সিঁড়ি বেয়ে ওঠাও কষ্ট হয়ে যায়। সেখানে অনেক কাস্টমাররা বলতো যে আপনি 6 তলার উপরে আসেন। যদি বাই চান্স আমরা মানা করে দিতাম তখন তারা কমপ্লেন করে দিত। কমপ্লেন করলে আমাদের রেটিং কমে যায়। অনেক সময় দেখা যায় যে আমরা খাবার নিয়ে কাস্টমারের লোকেশনে গিয়ে যখন ফোন দিই, ফোন ধরে না। অর্ডার ক্যান্সেল করে দিলে এই ক্যান্সেল হওয়া খাবারটা নিয়ে আমাদের আবার ওই পান্ডা মার্ট নামে একটা জায়গা আছে ফুড পান্ডার, ক্যান্সেল হওয়া ফুডগুলো ওইখানে নিয়ে জমা দেয়। একে তো আমাদের ডেলিভারির টাইমটা নষ্ট হইলো, টাকাও পাইলাম না, ক্যান্সেল খাবারটা জমা দিয়ে রিসিট নিয়ে, মানে দুনিয়ার ঝামেলা একটা। কিছুদিন আমি নাইট শিফটে কাজ করছিলাম। একদিন একটা অর্ডার আমি রিসিভ করি, এটা মধ্যবাড্ডায় কাস্টমার ছিল, যেখানে প্রায় 3,500 টাকার মালামাল ছিল। ওইটা এমন একটা জায়গা ছিল, একটা কুকুরও নাই রাস্তায়, এত শুনশান। আমি ওই অর্ডারটা অ্যাকসেপ্ট করে যখন লোকেশনে গেলাম তখন আমার বারবার শুধু আমি নিজে ধিক্কার দিতেছিলাম যে আমি এই অর্ডারটা কেন ধরলাম। তারপরেও মনে সাহস নিয়ে আল্লাহ করে ওই কাস্টমারের জন্য অপেক্ষা করতেছিলাম 20-25 মিনিট। আমি আমার দায়িত্ববোধ থেকে ওইখান থেকে সরে আসি নাই। উনি আসলো, আসার পর তো উনি মালামাল সব নিয়ে হাঁটা ধরছে আমাকে টাকা না দিয়ে। আমি বললাম যে ভাইজান কই যান, আমার বিল দিবেন না? তো উনি বলতেছে কিসের বিল? আমি বললাম যে আমার অ্যাপে তো দেখাচ্ছে ক্যাশ। তো উনি বললো ক্যাশ কেন হবে, আমি তো অনলাইনে পে করে দিছি। আমি বললাম যে ভাই এটা তো আমার মুখের কথা না, আপনি আমার ফোন চেক করেন। আমি ফোন ওনারে দেখাইলাম যে এখানে ক্যাশ লেখা আছে, আপনি আমাকে টাকাটা পে করবেন, তারপর না আমি চলে যেতে পারবো, নাহলে এই টাকা কে দিবে? উনি বলতেছে আমি কি ডাবল টাকা পে করবো? আমি তো একবার অনলাইনে পে করছি, এটা আপনি কমপ্লেন করেন।
কমপ্লেন করে মিটমাট করেন, কিন্তু এখন ভাই আমাকে টাকাটা দিয়ে দেন। অনেক রাত, কিন্তু ওনার অ্যাপে উনি কিছু দেখাইতে পারতেছিল না আমারে। তো এক পর্যায়ে উনি টাকা না দিয়ে চলে গেল। এই 3,500 টাকা এখন আমার জরিমানা গুনা লাগবে। ওইখানে ঘটনা ঘটার মধ্যে ওই এলাকার 2 জন লোক আসছে স্থানীয়, একজন সম্ভবত উনি রিক্সা চালক, আরেকজন ওই এলাকার স্থানীয় ভালো পর্যায়ের লোক। উনি বলতেছে, ভাই ছেলেটা তো দেখাইতেছে যে টাকা আপনি দেন নাই, তো টাকাটা দিয়ে দিলে কি হয় ভাই, এই গ্যাঞ্জামটা না করলে হয় না? তো উনি বলতেছে, ভাই আপনি এর মধ্যে নাক কেন গলাইতেছেন, ওনার সাথে যা হবে এটা আমি বুঝে নিব। আমারে বলতেছে, ভাই দেখেন উনি তো নাছরবান্দা, আপনি আমার নাম্বারটা রাখেন, কোম্পানি যদি কোনো প্রুফ চায় আমার নাম্বার দিয়ে দিবেন। তো আসলে কোম্পানি অনেক সময় মানতে চায় না, ওনারা ভাববে যে আমি আপনাকে বানায় সাক্ষী বানাইছি আর কি। বললো যে তারপরও আপনি আমার নাম্বারটা রাখেন, আর এইখানে বেশিক্ষণ থাকেন না, এই এরিয়াটা ভালো না। ওরাও কিন্তু এখানে স্থানীয়, ওনাদের সাথে আমিও খুব বেশি কথা বলতে পারবো না, আর আপনিও বেশি তর্ক করতে যায়েন না, দেখা গেছে আপনার আমও যাবে ছালাও যাবে। ওই দিন আর কাজই করা হয় না। বাসায় গিয়ে আমি অ্যাপে কমপ্লেন করলাম, কাস্টমারের সাথে পরবর্তীতে যোগাযোগ করছে এবং শিওর হয়েছে যে কাস্টমার অনলাইনে পে করছে। এটা অ্যাপের সমস্যা হইতেই পারে, উনি ওনার জায়গায় ঠিক ছিল, আবার আমিও ঠিক ছিলাম, কারণ আমি যেটা দেখতেছিলাম ওইটাই বলতেছিলাম ওনারে। তো এটা ছিল ফুডপান্ডায় কাজ করাকালীন আমার সবচেয়ে বাজে অভিজ্ঞতা। ফুডপান্ডায় কাজের ফাঁকে ফাঁকে সিএনজি শিখলাম এবং সিএনজিতে শিফট হইলাম। সিএনজিতে আসার পরে তখন নতুন নতুন গুলিস্তানের 0 পয়েন্টের সিগন্যালের ওইখানে দাঁড়ানো আমি যাত্রী খুঁজতেছিলাম। এক পর্যায়ে একজন যাত্রী আসলো, আয়সা বলতেছে, আপনি কি অমুক জায়গায় যাবেন? সব জায়গার ভাড়া আমার আইডিয়া ছিল না ঠিক যে কত চাওয়া উচিত। আমি বললাম যে হ্যাঁ যাবো, সমস্যা নেই। উনি ভাড়া জিজ্ঞেস করলো, আমি বললাম 300 টাকা। আমার কথার সরাসরি কোনো রিয়েক্ট না করে উনি বলতেছে, দাঁড়া তোরে শিক্ষা দিতেছে। উনি কি কোনো সন্ত্রাসী টন্ত্রাসী নাকি, আমি মনে মনে এইটা ভাবতেছিলাম। 2 মিনিটের মধ্যে উনি সার্জেন্ট পুলিশ নিয়ে আসলো, আয়সা বললো, স্যার এই ভাড়া বেশি চাইছে, আমি যাত্রী হিসেবে আপনাকে কমপ্লেন করতেছি, এর মামলা দেন। ওনার অভিযোগ নিয়ে আমার মামলা দিয়ে দিল 2,000 টাকা। হ্যাঁ ঠিক আছে, আমি যে নতুন ওটা উনি জানতো না, তার মানে এই না যে পুলিশ ডেকে এনে মামলা দিয়ে দিবে। আপনার সাথে আমার একটা আলাপ হইতে পারতো যে আমি এত দিব না, আমি এত দিব, আপনি চলেন, গেলে চলেন, না গেলে নাই। বিষয়টা এখানে শেষ হইতে পারতো। উনি আমাকে যাওয়ার সময় বলল, তোরা গরিব, তোরা সারা জীবন গরিবই থাকবি। তো ওনার ওই কথার কোনো উত্তর আমি দিতে পারি নাই এবং শেষ পর্যন্ত আমার 2,000 টাকা মামলা দিয়ে ওখান থেকে আসতে হয়েছিল। অনেক সময় ফরেন প্যাসেঞ্জার ওঠে আমার সিএনজিতে। অনেক ইংলিশ ব্লগারদের ভিডিও দেখি যেখানে সিএনজি চালক, রিক্সা চালকদেরকে ওই হাসির পাত্র বানানো হয়। মানুষের এই দৃষ্টিভঙ্গিটা আমি চেঞ্জ করতে চাই। একটা কথা তো আমরা সবাই জানি যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ইংরেজির প্রতি আমার একটা আলাদা আগ্রহ ছোটবেলা থেকে। আমাকে স্যার যখন ক্লাসে বলতো যে অন্য সব স্টুডেন্টদের তুলনায় আমার পড়া একটু ভালো ছিল, তো ওইখান থেকে আমার কাছে ইংরেজির প্রতি আলাদা একটা আগ্রহ তৈরি হয়। বিদেশিরা যখন কথা বলে, এমন টাইপের কোনো ভিডিও দেখি, তখন আমার কাছে মনে হয় যে এরা এত সুন্দর করে কথা বলে, একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমার শেখার কোনো সোর্স নাই। সোর্স বলতে আমার হাতের ফোন এবং এই যে ফরেন প্যাসেঞ্জারগুলো আমার সিএনজিতে প্রায় সময় উঠে, এদের সাথে যদি আমি ইংরেজিতে কমিউনিকেট করতে পারি, আমার দেশকে রিপ্রেজেন্ট করা হবে। এরা আমাদের দেশ সম্পর্কে একটু ভিন্নভাবে চিন্তা করবে। খেটে খাওয়া মানুষরাও ইংরেজি পারে। অনেক সময় অনেক ফরেন প্যাসেঞ্জার আমার সিএনজিতে উঠলে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করি। তো একদিন এক যাত্রী উঠছে, আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে হোয়াট ওয়াজ দ্য পারপাস ফর কামিং বাংলাদেশ। উনি আমাকে বলতেছিল যে জব পারপাস, ওনার ছেলে মেয়েদেরকেও এইখানেই লেখাপড়া করাইতেছে। হোয়াট ইজ দ্যাট ইয়োর ফেভারিট অকেশন ইন বাংলাদেশ? উনি আমাকে অ্যান্সার করছিল যে বাংলাদেশ ইজ পিপলস হসপিটালিটি ইজ ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেবল। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস টাইপ অফ ট্রাফিক ইন বাংলাদেশ? এই প্রশ্নটা আমি ওনাকে করছিলাম। উনি অ্যান্সার করছিল যে এই ব্যাপারে বাংলাদেশের সরকারের একটু নজরদারি করা উচিত। তো এইভাবে অনেক সময় অনেক যাত্রী উঠে। আমি যেহেতু প্রাতিষ্ঠানিকভাবে ওইভাবে ইংরেজি শিখি নাই, আমি যতটুকু শিখি নিজে শিখি, আমি চেষ্টা করি আর কি ওইভাবেই তাদের সাথে কমিউনিকেট করা। ফরেন প্যাসেঞ্জারগুলো উঠলে তাদের সাথে কথা বললে আমার ভালো লাগে। আমি এমন একটা ভিডিও ছাড়ছিলাম আমার ফেসবুক পেজে যে আমি একজন ফরেনার সাথে কথা বলতেছি, তো ওইটা অনেকে অ্যাপ্রিসিয়েট করছিল। আমি ভাবলাম যে আমি যেহেতু ইংরেজিটা ভালো পারি এবং আমার ইংরেজি শেখারও অনেক ইচ্ছা, তাহলে ভিডিও তৈরি করলে আমার একই সাথে 2টা কাজ হবে। যদি ভিডিও আকারে দেই তাহলে আমার কন্টেন্ট হইতেছে, আর দ্বিতীয়ত এই যে ভিডিওতে আমি ইংরেজি বলতেছি এটার দ্বারা আমার প্র্যাকটিসও হইতেছে। যেহেতু আমার প্রাতিষ্ঠানিকভাবে বা কোনো কোর্স করে ইংরেজি শেখার মতো সামর্থ্য বা সময় সুযোগ কোনোটাই এখন আমার নাই, তো এই ক্ষেত্রে এই ভিডিও তৈরি বা কন্টেন্ট ক্রিয়েশনটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে। তো এই চিন্তা থেকেই আমি আসলে কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করছিলাম। প্রথম ভিডিওতে জাস্ট আমি আমার ইন্ট্রোডাকশনটাই দিছিলাম ইংরেজিতে, এবং তারপরে যেটা আমার উদ্দেশ্য ছিল যে আমি সারাদিনের যে কাজগুলো করি
ওইটাই আমি ব্লগ আকারে ছাড়বো এবং সেটা ইংরেজিতে ছাড়বো, যাতে আমার ইংরেজির প্র্যাকটিসটাও হয় এবং কন্টেন্টটাও তৈরি হয়। এইভাবে করে আগাইতে থাকি আস্তে আস্তে। এক পর্যায়ে আমার একটা ভিডিও কিছু মেম পেজ থেকে শেয়ার করা হয়, ভিডিওর রিচ রাতারাতি বেড়ে যায়। শুরুতে যে ভিডিওগুলো আমি ছাড়ছি, প্রথম 5-7টা ভিডিওতে আমার তেমন ভিউ হয়নি। এরপর থেকেই আমার ফলোয়ার আস্তে আস্তে বাড়তে থাকে। এইভাবেই শুরু, এবং শুরুটা হয়েছিল আমার মোবাইল ফোন দিয়েই। ফোনটাও আমি সেকেন্ড হ্যান্ড কিনছিলাম এই উদ্দেশ্যে আমি যে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব। কারণ আমি ফুড পান্ডায় জব করাকালীন যেই ফোনটা ইউজ করতাম, ওইটার ক্যামেরা খুব বেশি ভালো ছিল না। সিএনজি চালাইতে চালাইতে ওই সংসারে যে টাকাটা দেই তার পাশাপাশি কিছু টাকা আস্তে আস্তে জমানো শুরু করি এবং একটা ফোন নেই। এটা সেকেন্ড হ্যান্ড। ফোনটা কেনার উদ্দেশ্য হয়েছিল কন্টেন্ট ক্রিয়েশন। আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি, জানুয়ারির 1 তারিখ থেকে তো শুরু করি, তার 2-3 দিন আগে ফোনটা কেনা হয়েছিল আমার। হাতিঝিলের ব্রিজের উপরে উঠছি, ব্রিজের ওইখানে ছোট ছোট কিছু ভাঙা আছে, অনেকেই জানে। তো এমন একটা ভাঙার মধ্যে আমার চাকা পড়ছে। স্বাভাবিকভাবেই গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে উঠছে এবং আমার চোখের সামনে রানিং গাড়ি ফোল্ডারটা ভেঙে ফোনটা একটা লাফ দিল, আমার এখানে পড়লো। আমি বামার দিয়ে ট্রাই করছিলাম ধরার, কিন্তু ধরতে পারি নাই। ফোনটা নিচে পড়ে আবার একটা বাউন্স খেয়ে ওই যে সিএনজি দরজার নিচে একটু ফাঁকা থাকে, ওই ফাঁকা দিয়ে রাস্তায় পড়ে গেছে। এবং রাস্তায় পড়ার পর ওইটার উপর দিয়ে পরপর 3টা গাড়ি গেছে। আয়না দেখি ডিসপ্লেটা একদমই শেষ। আমি যখন এটা কাস্টমার কেয়ারে নিয়ে যাই, অরিজিনাল ডিসপ্লে লাগানোর ইচ্ছা নিয়ে গেছিলাম, শুধু ডিসপ্লেটার দামই 12,000 টাকা। অপারগ হয়ে ফোনটা ঠিক করলাম, কারণ আমার কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দিছি, এখন তো পিছপা হওয়া যায় না। আবার নতুন একটা ফোন কিনতে চাই, তাহলে তো আমার ভালো মানের ফোন কিনতে গেলে আমার 12,000-এর জায়গায় আবার 20,000 টাকা খরচ করা লাগবে যদি একটু ভালো মানের কিনতে চাই। ওই চিন্তা থেকেই আমি ওই 12,000-এর ডিসপ্লেটা লাগানোর সিদ্ধান্ত নিলাম এবং লাগাই আনলাম। 12,000 টাকা এক ধাক্কায় চলে যাওয়া আমার মতো খেটে খাওয়া মানুষের জন্য অনেক বড় বিষয়। এখন ইনকাম এভারেজ যদি ধরি, দৈনিক 500-700-800 এমন আমার ইনকাম, আর আম্মার যে ইনকামটা হয় এটা দিয়ে এই দুজন চলতেছে। এই কারণে মূলত আম্মা এখনো বাসা বাড়ির কাজ করতেছে আর কি। আমি যদি চাই আমি একা ফ্যামিলি টানবো, তাহলে টানতে পারবো, কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগবে। তাইলে দেখা গেছে আমি একা সংসার টানতে পারবো। আমি সারাদিন যা করতেছি মূলত এই বিষয়টাই আমি ইংরেজিতে বলার চেষ্টা করি। খালি যে ইংলিশে ভিডিও করি এই বিষয়টা এমন না, আমি বাংলাতেও আমার কন্টেন্ট তৈরি করি। ব্লগিং যারা করে তাদের মূলত এইরকমই থাকে। আমার যেহেতু পার্সোনাল ব্লগ, আমি ওই যে আমার সারাদিনের কি ইনসিডেন্টস হইতেছে, আমার সাথে কি কি ঘটতেছে, এগুলাই আর কি আমি মানুষের সামনে তুলে ধরি আর কি। মানুষ যত ভালো কিছুই করুক না কেন, কোনো এক জায়গায় শুনছিলাম মানুষ মরার আগের দিন পর্যন্ত সমালোচনা থাকবেই। আমার যেমন পজিটিভ ফলোয়ার আছে, তেমন হাতে গোনা কয়েকজন নেগেটিভ ফলোয়ার আছে, সেটার সংখ্যা খুবই কম। মোস্ট প্রবাবলি নো মি অ্যাজ স্ট্রাগলার সাইম। অ্যান্ড স্ট্রাগলার নামটা দেওয়ার পিছনে একটা কারণ আছে, যেহেতু আমি ছোট থেকেই স্ট্রাগল করে আসতেছি। ওই চিন্তা থেকে আমি পেজের নামটা নির্ধারণ করছিলাম যে স্ট্রাগলার সাইম। এখন আমি একটা ক্যামেরা দিয়ে ভিডিও করি, এটা হচ্ছে DJI Osmo Action 5 Pro। এই ক্যামেরাটা কেনার সামর্থ্য সত্যি বলতে আমার এখনও নাই। আমার ভিডিও দেখে প্রবাসী এক বোন আমাকে এই ক্যামেরাটা গিফট করছে। আমি ওনার প্রাইভেসি রক্ষার্থে আমি ওনার নামটা নিতেছি না। স্বপ্ন তো সবাই দেখে কিছু একটা করার জীবনে। আমার ওস্তাদ একটা কথা বলতো যখন আমি মাদ্রাসায় পড়ছি, অ্যাকচুয়ালি I would love to share with everyone these things. To fulfill your dream, you must dare to dream first and then give your 100% effort to make it happen. Because when you strive 100%, you will at least achieve 50 to 70%. যদি আপনি চেষ্টাই করেন 50%-এর জন্য, তাহলে আলটিমেটলি দিন শেষে আপনি ওই 20-30%ই পাবেন। 100% এফোর্ট দিয়ে চেষ্টা করতে হবে, তাহলে দিন শেষে আপনি 50 to 70% অথবা 90% অ্যাচিভ করে ফেলতে পারেন। ধৈর্য ধরে শ্রম দিয়ে যান, সময় দিয়ে যান, তাহলে ইনশাল্লাহ সফলতা আসবেই।